আমার জীবনের ওই একটা বড় পাপ যে হিরে রেখে তোমার মতো সিলভার স্কিন আমি বেছে নিয়েছিলাম। মায়ের সত্য বাধা না মেনে তোমাকে আমি লাইফে জায়গা দিয়েছিলাম শুধু একটা কারণে, আর তা হলো আমার মনে হয়েছিল তুমি আমি পারফেক্ট ম্যাচ। তার জন্য বিয়ে করেও তার মুখ না দেখে তোমার কাছে চলে গিয়েছিলাম। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তুমি আমাকে পাবার জন্য নিজের বাচ্চাটা মেরে দিলে। কত জঘন্য তুমি! অদিতি নাভানের কথাই হেসে ওঠে, অতঃপর শান্ত গলায় বলে, তাতেও তোমার মন গলল না নাভান? তাতেও তোমার সব পেয়েও পেলাম না? অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে কাউকে ডাকলো। অতঃপর সেখানে পরপর বলিষ্ঠ দেহের ৮ জন ছেলে এসে ঢোকে। একজন অদিতির হাতে 2টা ফাইল ধরিয়ে দেয়। অদিতি নাভানের সামনে এসে হাঁটু গেড়ে বসে তারপর ফাইলগুলো দেখিয়ে বলে, এখানে বিয়ের রেজিস্ট্রি পেপার, আর এটা তোমার সমস্ত সম্পত্তির দলিল, যা তুমি এখন আমাকে বিয়ে করার সময় লিখে দেবে। ইনায়া এতক্ষণ সবকিছু শুনেছিল। সে ক্লান্ত চোখে তাকায়। নাভান ইনায়াকে চোখে একবার তাকিয়ে অদিতিকে বলে ওঠে, আমি তা কেন করবো? অদিতি ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। ইনায়ার দিকে একবার তাকিয়ে ৮ জন ছেলেকে দেখিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুমি কি চাও ওর অবস্থা নিধির মতো হোক? ইনায়ার গা গুলিয়ে আসে। সে নাভানের দিকে আরো এগিয়ে বসে। মনে মনে শুধু একজনের নাম জপতে থাকে। নাভান এবার ভয়ঙ্কর ভাবে রেগে বলে ওঠে, আর কত নিচে নামবি তুই? যতক্ষণ না তোমাকে পাচ্ছি, আর এটা মনেও নিও না কেউ তোমাদের বাঁচাতে আসবে। আমি জানতাম নাভান তুমি পুলিশ ইনফর্ম করবে, তাই তো ভুল অ্যাড্রেস দিলাম তোমাকে। তাড়াতাড়ি পেপারগুলোতে সাইন করে দাও। তুমি তা করলেই ইনায়া সেফ থাকবে। বলেই নাভানকে একটা চোখ টিপ দিয়ে উঠে যায় অদিতি। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি বেজে ওঠে। নাভান যেন পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। কি করবে এখন? বাবা মায়ের কবর জিয়ারত করে ইনায়া রাস্তার পাশে এসেছিল গাড়ির জন্যে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটা গাড়ি তার সামনে ব্রেক কষে। জোর করে ইনায়াকে তারা নিয়ে আসে এই বাড়িতে। অদিতিকে দেখে ইনায়া অবাক হয়েছিল প্রথমে। তাকে কেন এখানে এনেছে তা জানতে চাইলেই অদিতি তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে। ইনায়ার আর্তনাদ সে রুমের প্রত্যেকটা ইট বালুও যেন সাক্ষী হয়ে রয়েছে। একসময় ইনায়া নিশ্চুপ বনে যায়। তখন থামে অদিতি। অন্ধকারে মৃদু মৃদু হলুদ আলোয় নাভান ইনায়ার রক্তাক্ত মুখের দিকে তাকালো। অতঃপর সিংহিনীর মতো সামনে বসে থাকা অদিতির দিকে লক্ষ্য করে, যে একগাল হেসে তার দিকে তাকিয়ে আছে। নাভান একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় জিজ্ঞেস করে ওঠে, আমি তোমাকে বিশ্বাস করবো কি করে যে তুমি ইনার কিচ্ছু হতে দেবে না? অদিতি চমৎকার হাসল। তারপর সুরেলা গলায় শান্ত স্বরে বলে উঠল, তুমি সাইন করলেই ইনায়া সুস্থ থাকবে, না হলে আমি কথা রাখতে পারবো না। নাভান রাজি হলো সাইন করার জন্যে। অদিতি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে উঠে গেল নাভানের উদ্দেশ্যে ফাইন দিবে বলে। ইনায়া কষ্ট করে ফিসফিস কণ্ঠে বলে উঠল, আপনি কি পাগল হয়েছেন? এটা কেন হতে দিচ্ছেন? নাভান উত্তর দিল না। উঠে দাঁড়িয়ে অদিতির হাত থেকে ফাইলটা নেয়। অদিতি তার সামনেই দাঁড়ানো। আচমকায় নাভান হাতের ফাইল দিয়ে অদিতির মুখে মেরে দেয়। অদিতি হতভম্ব হয়ে মুখে ধরে বসে পড়ে। রুমে থাকা বাকি ছেলেগুলো নাভানের দিকে এগিয়ে আসতেই নাভান তার সামনে পড়ে থাকা হকি স্টিক দিয়ে সবগুলোকে পেটাতে থাকে। মেইন পয়েন্ট তাক করে মারগুলোতে ছেলেগুলো সহজেই কাত হয়ে পড়ে রয়েছে। নাভান গিয়ে ইনায়াকে দাঁড় করায়। ইনায়া এই 5 মিনিটের ভেতরে ঘটে যাওয়া ঘটনায় অবাক হয়ে গেছে। নাভান ইনায়াকে নিয়ে রুমের বাইরে এসে দরজা লক করে দেয়। ইনায়া আর নাভান দুজনেই অবাক হলো। জায়গাটা তাদের কারোরই চেনা নয়। হঠাৎ বাইরে থেকে প্রচুর শোরগোলের আওয়াজ, পুলিশের সাইরেন কানে আসে। আর এদিক দিয়ে রুমের ভিতরের ছেলেগুলোও দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। নাভান ইনায়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তখনই ইনায়ার চোখ যায় জায়ানের পানে। যে কয়েকটা ছেলেকে পিটিয়ে এদিকেই আসছে।
নাভান অবাক হলো এই ভেবে, অদিতি এতগুলো লোক হায়ার করলো কি করে? বাংলাদেশে ওর চেনা জানা কত দূর? নাভানের ভাবনারা কত হয় জায়ানের আগমনে। জায়ান এক ধ্যানে ইনায়ার দিকে তাকিয়ে আছে। তার মুখের অভিব্যক্তি বোঝা গেল। ইনায়ার কান্নারা যেন বাঁধ ভেঙে আসে। জায়ার আলতো হাতে ইনায়াকে জড়িয়ে ধরে ফিসফিস গলায় জিজ্ঞেস করে, বড্ড দেরি করে ফেলেছি কি হরেনি? কে করছে এমনটা? ইনায়া কথা বলে না, জায়ানের বুকে মিশে ফোপাতে থাকে। আচমকা জায়ানের কপালের রগ ফুলে ফেপে উঠছে, চোখগুলো জলজল করে ওঠে। ইনায়াকে পাঁচা কোলে নিয়ে উপরে উঠে যায়। নাভানের দিকে পিছু ফিরে শান্ত এবং গম্ভীর গলায় বলে, সবকটাকে তুলে পুলিশের হেফাজতে রাখুন, এদের ব্যবস্থা আমি করছি। নাভান আর কিছু বলতে পারে না, মলিন মুখে তাকিয়ে থাকে শুধু সেই দিকে। জায়ান ওপরে এসে ইনায়াকে সোফায় বসায়, তারপর জিজ্ঞেস করে কোথা থেকে কি হয়েছে। ইনায়াও বাধ্য মেয়ের মতো সব খুলে বলে। জায়ান রুমটার দিকে তাকায়। ইনায়াকে এখানে বসে থাকতে বলে সে রুমটার দিকে এগিয়ে যায়। ইনায়া জায়ানকে বারণ করতে গিয়েও করে না। তার কথা কি এই জায়ান করিম শুনবে? জায়ান রুমে ঢুকতেই 8টা ছেলে আর অদিতিকে দেখতে পায়। ছেলেগুলোকে দেখে পাকা হাসে জায়ান। অতঃপর বিড়বিড় করে বলে, নেড়িকুত্তার পাল। তারপর ভয়ঙ্কর চোখে অদিতির দিকে তাকায়। এমন সুদর্শন ভয়ঙ্কর রূপের ছেলে দেখে অদিতি একটু ভয় পেল। জায়ানকে দেখে ছেলেগুলো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। একটা ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই আপনি মাফ কইরা দেন, এরা যে আপনার লোক বুঝি নাই, মাফ কইরা দেন। জায়ান বাঁকা হাসে, অতঃপর ঠোঁট বাঁকিয়ে বলে, মাফ করে দিব? ঠিক আছে, যা মাফ করলাম, তবে একটা ডিল বদল হয়ে যাক। ছেলেগুলো জায়ানের কথার মানে বুঝতে পেরেছে বোধহয়। তারা সব কটাই মাথা নাড়ায়। জায়ান অদিতির দিকে একবার বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। অতঃপর বড় একটা তালা ঝুলায় সেখানে। ইনায়ার কাছে এসে আলতো হাতে তাকে কোলে তুলে নেয়। ইনায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে ওঠে, এটা কি হলো? তোমার এত কিছু জানতে হবে না। জায়ানের কথায় ইনায়া আর কোনো কিছু বলল না, চুপচাপ হয়ে জায়ানের বুকে মিশে রইল। হঠাৎ করে ইনায়ার কানে আসে অদিতির চিৎকার। সে চোখ ছোট করে জায়ানের দিকে তাকালো। জায়ান তা লক্ষ্য করলো না। ইনায়াকে নিয়ে বাইরে চলে আসে। ইনায়া দেখে সেখানে ফাহাদ, ঈশান, নাভানকে আরও অনেক পুলিশ। সে একটু নড়তেই জায়ান আরও জোরে ধরে। ফাহাদ, ঈশান এগিয়ে এসে ইনায়ার কন্ডিশন জানতে চায়। জায়ান ইনায়াকে গাড়িতে বসিয়ে ফাহাদের দিকে তাকায়। বাকি কালপিটগুলোর ব্যবস্থা আমি করব, তারপর নিজ হাতে পুলিশের কাছে দিয়ে আসব। অদিতির সাথে আরও কেউ আছে, সেটা বের করতে হবে। এদিকটা তুমি সামলে নাও, আমি ইনায়াকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আর ওর স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। ফাহাদ সাই জানালো। তারপর বিশাল বড় এই 2তলা ভাঙা বাড়িটা দেখলো। এটা শহর থেকে বেশ কিছুটা দূরে। অদিতি একা একা এই বাংলাদেশে এমন নির্জন বাড়ি কি করে খুঁজে পেল তা তাদের কারোর মাথায় ঢুকছে না। ওর সাথে কার হাত থাকতে পারে? ক্ষণে ক্ষণে অদিতির চিৎকারের আওয়াজ ভেসে আসছে। নাভান, ঈশান হতভম্ব হলো। ঈশান আশ্চর্য দৃষ্টিতে ফাহাদের দিকে তাকিয়ে বলল, এটা কি ঠিক হচ্ছে? ফাহাদ হাসে। জায়ান বাঁকা চোখে তাকিয়ে ঈশানকে ফিসফিস করে বলে ওঠে, ওদের মতো মেয়েরা এসবই বেশি খুঁজে। চিন্তা করো না, জানে মরবে না, শুধু একটু বেশি সামাল দিতে হবে। ঈশানের এই কথা শুনে কান ঝাঝা করে উঠল। ফাহাদ পুলিশের সাথে গেল কথা বলতে। জায়ান নিজের লোকদের বলল বাড়িটা পাহারা দিতে, যাতে করে একজনও পালাতে না পারে। তারপর জায়ান চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসে। ইনায়ার দিকে এক পলক তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। আর নাভানের চোখ পড়ে থাকলো সেই গাড়ির শেষ দৃষ্টি পর্যন্ত। রাত 12টা বেজে ঘড়ির কাঁটা এখন 40-এর ঘরে। নিধি একা একা ফাহাদের রুমের বারান্দায় বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। ইনায়ার জন্যে বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। নিধি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। কাল থেকে এখনো না খাওয়া সে। সারাদিন মিনারা বেগম একবারও নিধির খোঁজ করেননি। নিধি নেমে এসে এদিক সেদিক তাকায়।
তাদের বাড়ির থেকেও বিশাল বড় করিম ভিলা। সব দিকেই যেন আভিজাত্য ফুটে রয়েছে। বাড়ির মেঝে থেকে আসবাবপত্র সব সোনালি রঙের আভায় ফুটে রয়েছে। নিধি আলতো পায়ে হলরুমে আসে। এসেই কিছুটা অবাক হয়। মিজানুল করিম আর মিনারা বেগম আর তিথি সোফায় বসে রয়েছেন, হয়তো ছেলেদের জন্যে। মিজানুল করিম নিধিকে দেখতে পেয়ে কাছে ডাকে। নিধি আলতো পায়ে হেঁটে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তিথি নিধিকে বসতে বলে তার পাশে। মিনারা বেগম এক পর্যায়ে খেকিয়ে উঠলেন। এত রাত অবধি জেগে আছো কেন? নিধি শান্ত গলায় বলে ওঠে, আমার খিদে পেয়েছে প্রচণ্ড। মিজানুল করিম আর মিনারা বেগম দীর্ঘশ্বাস ছাড়ল কিছুটা। ছেলেদের টেনশনে পড়ে নিধির কথা ভুলে আছেন। মিজানুল করিম মিনারা বেগমকে গম্ভীর গলায় বললেন, এতক্ষণ পর্যন্ত খাইনি মেয়েটা, খেয়াল রাখবে না তুমি? বালাই ষাট, ও কি কচি খুকি, খিদে পেলে কি আমি খাইয়ে দিব? তিথি মায়ের কথায় অবাক হলো প্রচুর। এটা কেমন কথা? তিথি সন্ধ্যার দিকে হোস্টেল থেকে ফিরে এসেছে। সেও নিধিকে ডিস্টার্ব করবে না বলে উপরে যায়নি। তিথি বিরক্ত হয়ে মাকে বলে ওঠে, আশ্চর্য, মেয়েটা বাড়িতে নতুন, ও কি সব চেনে? জলদি যাও। তোমার থেকে এমন ছেলে মানুষই আশা করিনি মিনারা। কথাটা বলে নিধির কাছে এসে মিজানুল করিম দাঁড়ালেন। মিনারা বেগম উঠে গেলেন খাবার বাড়তে। মিজানুল করিম হাসি মুখে বলে ওঠেন, চলো একসাথে খাওয়া যাবে। নিধি মাথা ঝাঁকিয়ে তাদের সাথে ডাইনিং রুমে গেল। খাবারের শেষ পর্যায়ে ফাহাদ বাড়িতে আসে। ঘড়ির কাঁটা তখন 1:20। কলিং বেলের শব্দে মিনারা বেগম জলদি গিয়ে দরজা খোলেন। ফাহাদকে একা দেখতে পেয়ে জায়ানের কথা জিজ্ঞেস করতেই ফাহাদ বলে ওঠে, জায়ান সকালে আসবে। মিজানুল করিম বার কয়েকবার ইনায়ার কথা জিজ্ঞেস করেছেন। কে কারা কিডন্যাপ করেছে সে বিষয়ে আপাতত চেপে গেল ফাহাদ। হাত মুখ ধুয়ে কয়েক লোকমা মুখে দিয়ে উপরে চলে গেল। মিনারা বেগম আর মিজানুল করিম এবার কিছুটা শান্ত হতে পেরেছেন। দুজনেই এবার চলে গেল। তিথিও তাই করল। নিধি নিচে কতক্ষণ পায়চারি করে রুমে চলে আসে। আসতেই ফাহাদ তার কোমর জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। নিধি ছুটতে গেলেও পারে না। ফাহাদ এবার নিধির বুকে মাথা রেখে লো ভয়েসে বলে ওঠে, মাথাটা টিপে দাও। ফাহাদ মাত্র শাওয়ার সেরেছে, মাথার চুল মোছা হয়নি, যার দরুন নিধি অনেকটাই ভিজে যাচ্ছে। সে খেকিয়ে বলে ওঠে, কি করছেন কি? আমাকে ভিজিয়ে দিচ্ছেন তো? ফাহাদ বুক থেকে মাথা উঠিয়ে নিধির পানে তাকায়। চোখ দুটি তার খুবই শান্ত। ফাহাদ নিধির কপালে ছোট্ট একটা চুমু দিয়ে লো ভয়েসে বলে, আমার চেরি ফুল, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ রকমের কাছে চাই। নিধি হেসে উঠল তৎক্ষণাৎ। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমার মতো নষ্ট ফুলকে জীবনে এনে জীবনটা নষ্ট করলেন কেন মেয়র সাহেব? নষ্ট ফুলের তো কোনো সুবাস নেই, আপনার জীবনটাও নষ্ট করে দিবে। ফাহাদ চমৎকার হাসলো, অতঃপর ফিসফিস করে বলে উঠল, তুমি নামক সুবাসিত ফুলের সংস্পর্শে আমি 1000 বার নষ্ট হতে রাজি। তুমি আমার আধার জীবনটা রঙিন করে দিয়েছ নিধি, যেখানে শুধু আমার সুখ দেখতে পাচ্ছি আমি। তোমার দুঃখ কষ্ট সব চোখের জলে ধুয়ে যাক, সবটুকু যাতনা শুধু আমার হয়ে থাক, শুধু আমার হয়ে থাক। নিধি আচমকা ফাহাদকে সরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ে। তারপর বিড়বিড় করে বলে ওঠে, আমার যাতনা আমারই থাক, তা আপনি পোহাতে আসবেন না মেয়র সাহেব, দগ্ধ হয়ে যাবেন। হাসপাতালের এমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করা হয়েছিল ইনায়াকে। ইনায়া সারা শরীরেই প্রচণ্ড ব্যথা। এত রাতে মহিলা ডাক্তার জোগাতে জায়ানের বেগ পেতে হয়েছে। ডাক্তার তো প্রথমে ইনায়াকে দেখে আঁতকে উঠেছিলেন। ফর্সা চামড়ার মারের দাগগুলো জলজল করছিল। ইঞ্জেকশন মলমে ইনায়ার ব্যথা শেষ রাতের দিকে একটু কমে এসেছিল। জায়ান বাকি রাত তার শিওরেই বসা। 4:30 ইনায়ার চোখ কিছুটা লেগে এসেছিল। হঠাৎ করেই ঘুম ভাঙতেই পাশে লক্ষ্যমাত্র। ইনায়া আর তাকে ডাক দিল না। সাবধানে বেড থেকে নেমে ওয়াশরুমে যায় সে। হসপিটালের পোশাকে আছে এখন ইনায়া। ওয়াশরুমের মিররে নিজেকে দেখে ঘাবড়ায় ইনায়া।
সব রাগ অদিতি তার উপর ছেড়েছে। শুধু কি ভালোবাসার জন্যে মানুষ এমন জঘন্য হতে পারে? ইনায়া বেরিয়ে এসে জানালার পাশে এসে দাঁড়ায়। কনকনে ঠান্ডা বাতাস আসছে। ইনায়ার হঠাৎ মনে পড়ে নাভানের একটা কথা, কেউ কি করে নিজের সন্তানকে মারতে পারে, তাও অন্য একটা পুরুষের জন্যে? কিভাবে ভেবে কুল পায় না ইনায়া। নাভানের প্রতি তার ভালোবাসা ছিল 3 কবুলের জোরে। 3 কবুল বলার পরই তার প্রতি অধিকার ভালোবাসা যেন সবই একেবারে চলে এসেছিল, যা ছিল প্রচুর গভীর। কিন্তু একটা নারী কতদিন পারে নিজের মানুষটির সাথে অন্য মেয়ের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত? একবার দুবার, সেখানে ইনায়া 9টি মাস তা দেখে এসেছে। যেখানে এসে নিজের মুখটা স্বামীকে তখন দেখাতে পারেনি, সেখানে অধিকার শব্দটা বেমানান হয়ে গেছিল। হয়তো নাভানের তার কথা একটুও মনে পড়েনি, তাই অন্য মেয়ের সঙ্গে রাত্রি যাপনে তার বিবাহিত জীবনের 9টি মাস পার করতে পেরেছে। আর তাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিল বোধহয় ইনায়া। সে রাতের আধারে মোবাইল বুকে জড়িয়ে শুধু কেঁদেই গেছিল। স্ত্রী হিসেবে নিজের আত্মসম্মান ছিল কই তার? চোখের সামনে ভালোবাসার চাদর সরে যখন সত্য বেরিয়ে এলো, তখনই সে আত্মসম্মানের বহিতে বাধ্যমূলক ভালোবাসা সংসার ছেড়েছিল। যে সংসার ছিল তার একারই 9টি মাসের স্মৃতি, সাথে স্বামীর ছবি আর নাম, শুধু এতটুকুই। শুধু সম্পর্কের বেড়াজালে বাঁধা ছিল সে। আচমকা দুটি পুরুষালী হাত পেছন থেকে ইনায়ার কোমর জড়িয়ে ধরে। ইনায়ার পিঠ ছুঁই ছুঁই তার প্রশস্ত বুকে, কাঁধে কারো মুখ আর ঘাড়ে নিঃশ্বাসের বাড়ি লাগলেও ইনায়া হেলে না। দীর্ঘশ্বাস ফেলে শুধু তাকিয়ে থাকে আকাশের ওই রাতের শেষ চাঁদের দিকে। জায়ান হালকা স্বরে জিজ্ঞেস করে ওঠে,